সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিকার অনুষ্ঠানে। আমি খান মোহাম্মদ আছি এবং থাকবো পুরোটি সময় আপনাদের সাথে। বরাবরের মতো শিকার অনুষ্ঠানে এমন একজন অতিথি আসেন যিনি তার অতীতে করা অপরাধগুলো স্বীকার করেন আমাদের এই অনুষ্ঠানে। আজকেও এমনই একজন অতিথি আছেন, শুনবো সরাসরি তার কাছে যে কেন তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, ঘটনাটা কি অপরাধ তিনি করেছিলেন। সময় নষ্ট করব না, সরাসরি চলে যাব আজকে অতিথির কাছে। আমি প্রথমেই আপনার নামটা জানতে চাই। আমার নাম মোহাম্মদ আরিয়ান। মোহাম্মদ আরিয়ান, জি। আচ্ছা আরিয়ান, আপনার বয়স কত এখন? এখন আমার প্রায় 25 চলে। 25 বছর। বাবা মা আছেন? হ্যাঁ আছে। কোথায় থাকেন ওনারা? দেশে থাকি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমার দিনাজপুর। আমাদের খুব জানতে ইচ্ছা করছে যে আপনি শুরুতে অপরাধগুলো কি করেছেন। শুরুতে আসলে অপরাধটা আমরা শুরু করি আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে। আমাদের একটা মানে ফ্রেন্ড সার্কেল ছিল 4-5 জনের। তো আমরা সিগারেট খাইতাম। সিগারেট চুপি চুপি সিগারেট খাইতাম। হঠাৎ করে একদিন আমার একটা ফ্রেন্ড মানে সিগারেটের মধ্যে গাঁজা ঢুকাইছে। তখন কোন ক্লাসে আপনি? তখন 9-এ, আমি ক্লাস 9। আচ্ছা। তো ওই সিগারেটটা আমরা সবাই মিলে টানছি আর কি। টানার পরে তো একটা পেনিক হয়েছে, নেশা হয়েছে। তখন তো ভালো লাগছে, তখন আমরা আলোচনা করলাম যে এটা কি ছিল। তখন বলছে যে গাঁজা। তো এটা তো ভালোই লাগে, তো আমরা সব সময় এটা খাইলেই পারি। তখন আমরা রেগুলারই গাঁজা খাইতাম। তো গাঁজা খেতে খেতে একটা ফ্রেন্ড একদিন আমাকে বলল যে দোস্ত এরকম ইয়াবা একটা নেশা আছে, এটা খাইলে। ইয়াবা? হ্যাঁ ইয়াবা। তো এটা খাইলে আর একটু ভালো মানে লাগতে পারে আর কি, আমরা ট্রাই করতে পারি। হ্যাঁ, কিন্তু এটা তো অনেক দাম। তো প্রথম অবস্থায় আমরা সবাই মিলেই আর কি 4-5 জন মিলে টাকা উঠাইতাম। টাকা উঠায় এরকম একটা ড্রাইভার ছিল আমাদের এলাকার, উনি ট্রাক চালাতো আর কি। ওনার সঙ্গে যোগাযোগ করলাম যে ওনার কাছ থেকে ইয়াবা পাওয়া যায়। আপনারা যে 4-5 জন বন্ধুরা মিলে যে টাকা উঠাতেন, তারপরে যে আপনি মাদক দ্রব্যটা সেবন করার জন্য নিতেন, কতটুকু মাদক দ্রব্য পেতেন আপনারা 4-5 জন? এটা শুরুর দিকে আমরা প্রথম শুরু করছিলাম 3 থেকে 4টা দিয়ে। 3 থেকে 4টা ইয়াবা দিয়ে আপনারা শুরু করছি। হ্যাঁ। আচ্ছা, তারপর আস্তে আস্তে এটার পরিমাণ বাড়ে, যে 6টা 7টা 10টা 20টা। খুব স্বাভাবিক। হ্যাঁ। তো দিনের পর দিন দেখা যাচ্ছিল যে আমাদের এটা তো দাম অনেক বেশি, পিস কিনতে হয় প্রায় 300-250 এরকম টাকা লাগে। তো যখন মানে অ্যামাউন্টটা বেড়ে যায়, তখন আমরা পরিবার থেকে যখন সম্ভব হচ্ছিল না টাকা দেওয়া, তখন আমরা নিজেরাই একটা প্ল্যান করি যে এরকম কি করলে টাকা পাবো, এটা তো নেশাটা তো করতে হবে, নেশা মানে এটা ছাড়া যাবে না। তো এরকম একটা পর্যায়ে চলে যাই। আপনারা কত বছর সেবন করেছেন ইয়াবা? প্রায় 2.5 বছর। 2.5 বছর? হ্যাঁ। তো অনেক বড় টাইম। অনেক বড়। আর আপনাদের সাথে যারা থাকতো, মানে যে আপনার যে যারা বন্ধুরা, তাদের কি অবস্থা? তারা কিসে পড়াশোনা করতো? তাদের আমরা সবাই এক ব্যাচে ছিলাম। একই ব্যাচের ছিলেন? একই ব্যাচের। আচ্ছা হ্যাঁ, তারপরে বলেন, যখন আপনারা অর্থ অভাবে পড়লেন এই ইয়াবা সেবনের জন্য, তারপরে আপনারা কি প্ল্যান করেছিলেন? তখন আমাদের ওই ইয়াবা যে দিত আমাদের ড্রাইভার, একটা ড্রাইভার, ট্রাক ড্রাইভার নাকি সিএনজি ড্রাইভার? ট্রাক ড্রাইভার। হ্যাঁ। আচ্ছা। ওই ট্রাকের মধ্যে বসেও আমরা ইয়াবা সেবন করছি আর কি। আচ্ছা। অনেক সময়। তো একদিন আমরা সবাই মিলে ইয়াবা খাওয়ার পরে আলোচনা করলাম যে আমরা একটা কাজ করতে পারি, যে ক্রাইম করব। কী রকম? যে আমাদের এলাকায় তো ওই হিলিবোর্ডের পরে মেইন রোড দিয়ে জয়পুরহাটের রোডে আর কি একটা ফাঁকা জায়গা আছে, জঙ্গল আছে আর ফাঁকা জায়গা, তার মাঝে দিয়ে রাস্তা। এটাই সত্যি কথা, যে আসলে একটা কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে দর্শক একটা কথা মনে রাখবেন, যে কোনো ক্রাইম অথবা যে কোনো ধরনের অ্যাডিকশন শুরু হয় কিন্তু ছোট থেকে, সিগারেট থেকে শুরু করে ইয়াবা এবং ছোট চুরি থেকে শুরু করে ডাকাতি। এই ব্যাপারটা একটু সাবধান থাকা উচিত আমাদের। তারপরে বলেন আরিয়ান। তারপরে আমরা প্রথমে মোটরসাইকেল দিয়ে শুরু করি আর কি। মোটরসাইকেল ছিনতাই করা শুরু করি। ছিনতাই? তো ছিনতাইটা এমনভাবে করতাম, আমাদের কাছে পশু কুড়াল থাকতো। মানে পশু কুড়াল, আমাদের পশু কুড়াল মানে হচ্ছে চাপাতি, যেটাকে বলে, যেটা গরুর গোশত কাটে যেটা দিয়ে। হ্যাঁ, আমাদের ওইদিকে পশু কুড়াল নামে পশু কুড়াল বলে। আচ্ছা। সঙ্গে কিছু মেডিসিন থাকতো, যেটা কি ধরনের মেডিসিন? স্প্রে জাতীয়।
কি এটা রুমালে স্প্রে করলে, নামটা হচ্ছে মানে অতটুকু আমার স্মরণ নেই। রুমালে স্প্রে করে কি করতেন? ড্রাইভার আমাদেরকে ম্যানেজ করে দিয়েছে। ড্রাইভার দিয়েছিল। ওই রুমালে স্প্রে করে কি করতেন? নাকের মধ্যে ধরতাম, মানে গাড়িটা আমার যখন মনে হয় সেটা থামাতাম। ক্লোরোফর্ম ছিল, সেটা মানে ক্লোরোফর্ম ছিল। যাই হোক, এই জায়গাটায় আমি একটু থামাবো আপনাকে, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, তারপরে ফিরে এসে জানবো এই ক্লোরোফর্ম এবং এই চা পাতি বা পশু কুড়াল দিয়ে আপনারা কিভাবে মোটরসাইকেল ছিনতাই করতেন এবং বিক্রি করতেন কিভাবে। ঠিক আছে দর্শক, কোথাও যাবেন না, চলছে শিকার, ফিরে আসুন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিকারে। আছে কি সত্য বলার সাহস? সরাসরি চলে যাবো আজকে অতিথির কাছে। আরিয়ান, আমি তারপর জানতে চাই, যখন আপনারা প্রিপারেশন নিলেন ক্লোরোফর্ম এবং পশু কুড়াল বা চাপাতি যেটাকে বলি আমরা, কিভাবে করতেন, শুরু করেছিলেন কিভাবে ছিনতাই করা? এটা করতাম আমরা প্রায় 7 জন ছিলাম। প্রথমে 5 জন ছিলাম। তো একটা শক্তির প্রয়োজন আছে, যেহেতু এটা তো একটা ক্রাইম অনেক বড় ধরনের। হ্যাঁ, একটা বাইক ছিনতাই করব, গাড়ি ছিনতাই করব, লোকজনের প্রয়োজন আছে। তো আমাদের আরও 2টা ফ্রেন্ডকে জানালাম, গল্পটা শেয়ার করলাম যে এরকম ওরাও নেশা করে, ইয়াবা খায়। ওরাও রাজি হলো যে হ্যাঁ, এটা হলে ভালো হয়, মাসে একটা ইনকাম হবে। মানে 5 কিলোমিটার সামনে রাখতাম একজনকে, 5 কিলোমিটার পিছনে রাখতাম একজনকে, আর বাকি 4-5 জন আমরা স্পটে থাকতাম। একদম সামনে রাখতেন, সে কি আপনাদের ইনফরমেশন দিত? হ্যাঁ, জানাতো যে কাকে ধরবো, মানে আপনারা টার্গেট করতেন কাকে এই সময়ের মধ্যে। একা, সিঙ্গেল নাকি ডাবল যারা চালান? সিঙ্গেল। সিঙ্গেল, হ্যাঁ। আচ্ছা। মোটরসাইকেল দেখতেন কি ভালো বা একটু দামি মোটরসাইকেল যেগুলো? হ্যাঁ হ্যাঁ, যেটা একটু মানে কাস্টমার পাবো আর কি, হ্যাঁ, যাতে আগ্রহ সহকারে নেয় তাড়াতাড়ি করে। পালসার, হিরো হোন্ডা, ইয়ামাহা এই পালসার, টাইপের? হ্যাঁ, এই জাতীয় বাজাজ কোম্পানির গাড়িগুলো যেগুলো থাকতো ওই এলাকায়। তো ওই রকম মানে সব ব্র্যান্ডের পাওয়া যেত না, যেটা পাওয়া যেত হিউজ একটাই পাওয়া যেত আর কি, এরকম। তো আমরা প্রথমে একটা হোন্ডা ফোন দিলে, মানে ফোন দিয়ে জানাই দিল যে এরকম এটাকে ধরা যায়। পরে আমরা স্পটে দাঁড়ালাম, মানে ওই স্পিড ব্রেকার দিয়ে দাঁড় করাইছি। যখন দাঁড় করালাম, পশু কুড়াল দেখাইলাম, কিছু পকা দিলাম। পরে সে ভয় পাইছে যে ভাই কি সমস্যা, কি বলবেন। পরে আমরা রুমাল, যে নড়াচড়া করবি না বলেই রুমাল নাকের মধ্যে ধরছি। মানে সবার আগে আপনারা ওকে অজ্ঞান করতেন? হ্যাঁ, অজ্ঞান করতাম। আচ্ছা। পরে অজ্ঞান করার পরে আমাদের কাছে টেপ থাকতো, টেপ দিয়ে হাত বাঁধতাম। মোটা টেপগুলো? মোটা টেপগুলো। পা বাঁধতাম, তারপরে মুখে পেঁচাই দিয়ে নিরিবিলি কোনো জায়গায় আর কি, জঙ্গলের মধ্যে ফেলাই দিতাম। ফেলে দিতেন? হ্যাঁ, ফেলাই দেওয়ার পরে ওই গাড়িটা আমরা ওই ড্রাইভারের মাধ্যমে কিছু ক্লায়েন্ট ম্যানেজ করি। ওরা বিভিন্ন জায়গায়, মানে শোরুমে আর কি, শোরুমের লোকজনের সঙ্গে যোগাযোগ করে কম দামে সেল দিয়ে দিত। এই যে মোটরসাইকেলগুলো আপনারা যে ছিনতাই করতেন, সেই ছিনতাইকৃত মোটরসাইকেলগুলো কি আপনারা হিলি বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পাস করতেন? এটা হয়তো ওরা করতো আর কি, কারণ মাসে তো আমরা 4-5টা করে করতাম। আর 4-5টা করে আপনার মাসে কত টাকা থাকতো? এই যতজন করেছেন পার পার্সনে কত টাকা করে থাকতো? প্রত্যেকটাতে আমরা 30-35 হাজার করে সেল দিতাম আর কি। 30-35 হাজার টাকা একটা মোটরসাইকেল দিয়ে বিক্রি করতেন আপনারা? হ্যাঁ, তো আমরা পার পার্সন পাইতাম 5,000-6,000 এরকম। মাসে? হ্যাঁ, না মাসে না, একটা মোটরসাইকেল একটাতে মাসে 4-5টা করতাম। আপনারা 20-25 হাজার টাকা করে কামিয়েছেন আপনারা? অবশ্যই, হ্যাঁ। আচ্ছা। তারপর এইভাবে আমাদের নেশাটা আরও তো মানে বেড়ে যায়। আমাদের একটা সঙ্গে প্রশ্ন করবো আরিয়ান, আপনারা যে 5,000-20,000 টাকা যে পেতেন, কত টাকা ইয়াবার পিছনে ব্যয় করতেন তখন? ইয়াবার পিছনে আমাদের প্রায় 20,000 টাকার মতো চলে যাইত। 5,000 টাকা আমাদের সিগারেট টিগারেট এইসব খাওয়ার জন্য থাকতো আর কি, মানে যা কামাতেন তার চেয়ে বেশি খরচই হয়ে যেত? আচ্ছা, তারপরে মানে এইভাবে আমাদের প্রায় কয়েক মাস চলে যায়। কয়েক মাস চলে যাওয়ার পরে হঠাৎ করেই মানে হয়তো কোনো পেরেছিলেন যে এটার অভাব শেষ হবে না, যতই কামাবেন ততই আরো টাকার প্রয়োজন হবে, তখনও কি বুঝতে পেরেছিলেন? তখন একটু একটু করে মনে হতো যে এটা তো অন্যায় করতেছি, তারপরেও মানে নেশা তো, নেশা ছাড়া থাকা যায় না, আর কঠিন ব্যাপার এটাকে ছাড়া। ইয়াবাটা এমনভাবে আসক্ত করে ফেলছিল যে ওইটা না খেলে মানে দুনিয়ার কিছুই ভালো লাগে না, এরকম একটা বিষয়।
এটা স্বাভাবিক ব্যাপার, যারা ইয়াবা আসক্ত তারা এটা ছাড়া না উঠতে পারে, না বসতে পারে, না চলতে পারে। জি খুবই খারাপ একটা নার্কোটিক্স। জি। তারপরে কি হলো? হঠাৎ করেই আমাদের মধ্যেই মানে কিছু টাকা পয়সা নিয়েই একটা ঝামেলা বেঁধে যায়। হ্যাঁ, যে একজন হয়তো টাকা কম পাইছে বা টাকার হিসাব নিয়ে যখন একটা গ্যাঞ্জাম শুরু হলো, মানে আমাদের মধ্যেই ফাটল ধরে গেল। তো এরকম আরেকদিন অপারেশন করতে গিয়ে আমাদেরই এক ফ্রেন্ড পুলিশের কাছে ইনফর্ম করে। এই জায়গাটা আপনাকে একটু থামাবো। আপনার ফ্রেন্ড ইনফর্ম করে, তারপর ফিরে এসে জানবো যে আপনারা কিভাবে ধরা খেয়েছেন পুলিশের কাছে, কতদিন শাস্তি পেয়েছেন এবং ফিরে এসে আপনি কি করছেন। দর্শক, কোথাও যাবেন না, ফিরে আসুন, চলছে শিকার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিকারে। আছে কি সত্য বলার সাহস? সরাসরি চলে যাবো আজকের অতিথির কাছে এবং শুনবো কিভাবে তারা ধরা খেলেন। সেদিন মানে ছিল না, দলের মধ্যে ছিল না। যে ইনফর্ম করেছে সে ছিল না। হ্যাঁ। তো আমরা যখন কাজটা সম্পূর্ণ করে ফেলছি, মুখে টেপ পেঁচানোর সময় দেখি যে পুলিশের গাড়ি চলে আসছে, দুই দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলছে। তখন তো আমরা আর কোথাও যাইতে পারি না, 4-5 জন একবারে স্পটেই ধরা খেয়ে গেলাম। আর একজনকে ধরছে বাজার থেকে আগেই। তো ধরার পরে আমাদেরকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে কয়েকদিন মানে কিছুদিনের জন্য আমাদেরকে রিমান্ডে রাখা হয়, মানে স্বীকারোক্তির জন্য কতদিন ধরে এই কাজগুলো করি, কিভাবে থানাতেই ছিলেন আপনারা? থানা না, মানে রিমান্ডে পাঠায় আর কি, রিমান্ডে থানা থেকে। আচ্ছা। মামলা হয়, মামলা হওয়ার পরে কয়েক মাস মানে আমাদের জেল হয়, 6 মাসের মতো। 6 মাসের মতো জেল হয় আপনাদের? হ্যাঁ। পরে 6 মাস পরে বের হই। বের হওয়ার পরে বাড়িতে আসি আমি। বাড়িতে আসার পর 2-3 দিন মানে কোনো রকমে থাকছি, ইয়াবা খাইনি। তো 2-3 দিন পরে আমার মনে হলো যে আজকে ইয়াবা খেলে হয়তো ভালো লাগতো। মানে এক ফ্রেন্ডকে ফোন করলাম, করে জানালাম যে ম্যানেজ করতে পারবি নাকি? কয় টাকা লাগবে। টাকা তো আমার কাছে নাই, জেল থেকে বের হইছি, আর কেউ ভয়েতে মানে আমাকে টাকাও দেয় না। এলাকার মানুষ সবাই জানে যে আমি নষ্ট হয়ে গেছি। আমাদের রুমে ঘরের মধ্যে আমি একা একাই টাকা খুঁজতেছি যে মা কোথায় টাকা রাখছে বা বাবা কোথায় টাকা রাখছে। টাকা খুঁজতেছি, এটা আমার মা ফলো করে। ফলো করার পরে কিচ্ছু বলেনি, এসে টাকা দিয়ে মানে 500 টাকা দেয় আমাকে, দিয়ে বলে যে এটা দিয়ে ইয়াবা কিনবি। মা দিয়েছেন আপনাকে? মা দিচ্ছে আমাকে। আমি তো অবাক। পরে আর কিছু খুচরা টাকা দিয়ে বলে যে এটা বাজার থেকে আসার সময় 20 কিনে নিয়ে আসবি। 20? হ্যাঁ 20। যে তোকে তো আমি মানুষ করতে পারিনি, গ্রামের মানুষ সবাই আমাকে বলে যে আমি তোকে মানুষ করতে পারিনি, তুই নষ্ট হয়ে গেছিস। তো হয় তুই বাড়িতে থাকবি, তুই বাড়িতে থাকলে বা নেশা করলে আমি থাকবো না, আমি আত্মহত্যা করব। তখন টাকা আমি নিলাম চুপচাপ। মার কান্না, তারপরে চোখের কোনায় জল, এগুলো আমি মানে ভাবতে লাগলাম যে মা কান্না করতে করতে বললো যে আত্মহত্যা করবে। আমি এতটাই নষ্ট হয়ে গেছি, মানে অনুশোচনা করতে লাগলাম আর কি। পরে আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়ে ডাকলাম, ওর সঙ্গে আরও 2 জন ছিল, যে বললাম যে দোস্ত আমি এলাকায় থাকবো না, আমি ঢাকায় যাব। তো আমার তো চাকরি করতে হবে, কেউ তো বসে বসে খাওয়াবে না। তো ওর এক খালাতো ভাই ছিল ঢাকায়, সাভার নবীনগরে থাকতো। তো ওকে ফোন করে জানাই দিল যে এরকম একটা ফ্রেন্ড আসবে। তো 1 মাসের ব্যাকআপ নিয়ে আসতে বলছে। যে মানে 30 তারিখে ঢাকায় ঢুকলাম, 1 তারিখে একটা কোম্পানিতে গেলাম আর কি, ইভিজেট। ওখানে গেটে লোক নেই, মানে সকাল করে বিভিন্ন কোম্পানি থেকে আসে, এসে মানে লোক বাছাই করে কে কী কাজ জানে বা অভিজ্ঞতা আছে কি নাই এরকম জানার পরে নিয়ে যায় গাড়ি দিয়ে। আপনাকে রিক্রুট করে পরে? হ্যাঁ। পরে ওখানে মানে আপনি তখন থেকেই চাকরি পেয়ে যান ঢাকা আসার পরে? হ্যাঁ, ওই 1 তারিখে মানে প্রথম দিন আসছি, ওই দিনই মানে চাকরি। এরপরে কি আর কখনো ইয়াবা খেয়েছেন? এরপরে মানে ওই মায়ের কথাটা মনে হতো, যে মায়ের কান্নাটা মনে পড়তো, শুধু মায়ের কথাই মনে পড়ে, তাই তো? হ্যাঁ।
এরপরে আর খাননি? এরপরে খাইনি, তবে মাঝে মাঝে গাঁজাটা মানে খাই, ওইটাও বাদ দেওয়ার ট্রাই করতেছি। সামনে বিয়ের কথাবার্তা চলতেছে, ইনশাল্লাহ বাড়িতে যাব, বিয়ে করব। দোয়া করি আপনার জন্য এবং এক্সপেক্ট করি আপনি খুব ভালো একটা লাইফ লিড করবেন সামনে, এবং আপনার মতো মা যেন প্রত্যেকটা সন্তানই পায় এবং সেই সৎসাহস যেন আপনার মতো সবার মনে জাগ্রত হয়, ইনশাল্লাহ। মায়ের কথা ভেবে সব ধরনের খারাপ অপরাধ ছেড়ে দিতে পারে। এই কামনায় আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। দর্শক, আবারও সামনের সপ্তাহে আরও একজন অতিথি নিয়ে আসবো, সে স্বীকার করবে কি অপরাধ করেছে এবং কিসের জন্য সে এই অনুষ্ঠানে এসেছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, মনে রাখবেন ছোট কিছু থেকেই শুরু হয়। কিউরিওসিটি ইজ ভেরি ব্যাড ফর হেলথ।